আচ্ছা রূপক, বাংলায় এমন কিছু জায়গা আছে স্বাধীনতার সময় 15ই আগস্ট কিন্তু সেই সব জায়গায় তখনো পতাকা উত্তোলন হয়নি, কারণ তারা নিজেরাই জানতো না তারা কোন দিকে। এমন জায়গা বলতে তোমার কোন এই ভোটের অঙ্কে কোন জায়গার কথা মনে হচ্ছে বলো তো? অবশ্যই মুর্শিদাবাদ, মানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে অঞ্চলগুলো রয়েছে, তার কারণ র্যাডক্লিফের খামখেয়ালিপনা ছিল, যার জন্য 1947 সালের 15ই আগস্ট যখন দেশ স্বাধীন হচ্ছে তখনও কিন্তু এই অঞ্চলে জাতীয় পতাকা ওঠেনি এবং এই অঞ্চল চলে গিয়েছিল পূর্ব পাকিস্তানের অন্তর্গত। তারপর 17ই আগস্ট তারা জানতে পারে যে না, তারা পূর্ব পাকিস্তানে নেই, তারা ভারতবর্ষে আছে। এই মুর্শিদাবাদ নবাব আমল থেকে একটা সময়ে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। নবাব মুর্শিদ কুলি খানের নামে এই জায়গার নাম হয়েছে মুর্শিদাবাদ এবং এই মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব ভীষণ বিরাট। একদিকে রয়েছে বাংলাদেশ, অর্থনৈতিক গুরুত্ব এখনো রয়েছে। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র স্বাধীনতার পরে বিভিন্ন সময় কংগ্রেস জিতেছে। তারপরে আমরা যদি দেখি 1980 সাল থেকে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র কিন্তু বামেদের দখলে ছিল এবং বামেদের পক্ষ থেকে তৎকালীন তরুণ নেতা মইনুল হাসান 1998-99 এরকম টানা জিতে এসেছেন এবং 2004 সালে ব্যতিক্রম ঘটে। 2004 সালে যখন সারা দেশে বামপন্থীদের মানে নব উত্থান ঘটছে, সেই সময় এই আসন বামেরা হারায়। কংগ্রেসের আব্দুল মান্নান হোসেন, না প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান নয়, আব্দুল মান্নান হোসেন, তিনি 2004 সালে মইনুল হাসানকে হারিয়ে এই সিট জিতে নেন এবং 2004-2009 আব্দুল মান্নান হোসেন জিতে যান। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সিপিএম যে দুটো লোকসভা কেন্দ্রে জয় পেয়েছিল, সেটা হলো একটা তো রায়গঞ্জ আমরা সকলে জানি, আরেকটা এই মুর্শিদাবাদ। 2014 সালে জিতেছিলেন সিপিএম এর প্রার্থী হিসেবে বদরুদ্দোজা খান এবং 2019 সালে এসে তার ব্যত্যয় ঘটে। 2019 সালে এই আসনে বাম কংগ্রেস জোট হয়নি। কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ছিলেন আবু হেনা, দীর্ঘদিনের লালগোলার বিধায়ক ছিলেন। তৃণমূলের প্রার্থী ছিলেন আবু তাহের। সিপিএম বিদায়ী সাংসদ বদরুদ্দোজা খানকেই প্রার্থী করেছিল। তাহলে সেই ক্ষেত্রে বিজেপির প্রার্থী ছিলেন হুমায়ুন কবির। তো সেই ক্ষেত্রে আবু তাহের নির্বাচন জিতে যায়। তার কারণ আমরা দেখাবো 2019-এর ছবিটা কি ছিল। অর্থাৎ তৃণমূল জিতেছে, আমরা সবুজ দিয়ে বোঝাচ্ছি। 2019-এ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জিতেছিলেন 2,26,417 ভোটে। কিন্তু আমরা যদি ভোট পার্সেন্টেজ দেখি তাহলে দেখতে পাবো বিজেপি পেয়েছিল 17%, তৃণমূল পেয়েছিল 42%, কংগ্রেসের আবু হেনা পেয়েছিলেন 26% আর লেফটের ক্যান্ডিডেট বিদায়ী সাংসদ বদরুদ্দোজা খান পেয়েছিলেন 13%। অর্থাৎ যদি এই ক্ষেত্রে বাম কংগ্রেস জোট হতো, এই আসন কিন্তু বোঝাই যাচ্ছে এটা বাম কংগ্রেস জোটের পক্ষে যেতে পারত একদম। কারণ এই জোট থাকলে কিন্তু অনেকটা সুইং হতো এখানে। এবং এই লোকসভা কেন্দ্রের যদি আমরা ডেমোগ্রাফি দেখি তাহলে দেখতে পাবো এসসি ভোট রয়েছে 15%, এসটি ভোট রয়েছে 1%, মাইনরিটি এম, এখানে মাইনরিটিরাই মেজরিটি 61%। এবার 2021-এ এসে যদি আমরা দেখি এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টা বিধানসভা আছে তার মধ্যে 6টা মুর্শিদাবাদের মধ্যে পড়ে, একটা নদিয়ার মধ্যে পড়ে, করিমপুর। কোন কোন 6টা বিধানসভা? ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, ভগবানগোলা, মুর্শিদাবাদ, রানীনগর আর নদিয়া জেলার করিমপুর আগেই বললাম। এই 7টা বিধানসভার মধ্যে 2021 সালে 6টা তৃণমূল জেতে এবং মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে জিতে যান বিজেপির প্রার্থী। এবার 2021-এর চিত্রটা কি ছিল আমরা যদি দেখে নেই। 2021-এ যেখানে তৃণমূলের লিড 2019-এ ছিল 2,26,417, 2021-এ সেটা বেড়ে হয় 4,84,648। তার কারণ পার্সেন্টেজ অফ ভোট শেয়ার যদি আমরা দেখি, বিজেপির ভোট ছিল 19% আর
তৃণমূলের ভোট বেড়ে হয় 54%, আর সংযুক্ত মোর্চার ভোট ছিল 23%। এটা এমন একটা কেন্দ্র যেখানে আমরা দেখতে পাচ্ছি 2021-এর ওই হাওয়ার মধ্যেও দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে বাম কংগ্রেসের ভোট প্রাপ্তি। এবারের নির্বাচনে এই আসনটা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ এই আসনে বিজেপি প্রার্থী করেছে গৌরী শঙ্কর ঘোষকে, তৃণমূলের প্রার্থী আবু তাহের খান, এবং বাম কংগ্রেস জোটের হয়ে প্রার্থী হয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবং সেলিম এই আসনে লড়তে যাওয়াতে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের বহু রাজনীতির কুশীলবের চোখ রয়েছে এই আসনের দিকে। তার কারণ এই ফিগার 4,84,000 ভোটে পিছিয়ে থেকে কি করে কোন অঙ্কে ভোটে লড়তে যাচ্ছেন মোহাম্মদ সেলিম, তিনি কেন বেছে নিলেন মুর্শিদাবাদকে, এর কারণ আছে। কারণ কি, এর মাঝে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেই পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় বাম কংগ্রেস জোট 41% ভোট পেয়েছে, এবং এই মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত অনেক জায়গায়, বিশেষ করে রানীনগরে তারা পঞ্চায়েত সমিতি পর্যন্ত গঠন করেছে। এবং একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে এই মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত যে জেলা পরিষদের সদস্য আসনগুলো রয়েছে, নদিয়ার করিমপুর এবং মুর্শিদাবাদের এই 6টা বিধানসভার মধ্যে যে জেলা পরিষদের আসনগুলো রয়েছে, তার ভোট যদি বাম কংগ্রেসের ভোট যদি একত্রে করা যায়, অত ছাপ্পা অত রিগিং বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও তাতেও কিন্তু বাম কংগ্রেস তৃণমূলের থেকে মাত্র 70,000 ভোটে পিছিয়ে আছে। এবার এখানে ফ্যাক্টর হলো এক, সিপিএম এর প্রার্থী হেভিওয়েট মোহাম্মদ সেলিম। ফলে সেলিম যখন লড়তে নামছেন তার কার্পেট বম্বিং, এবং এই মুহূর্তে আমরা যতটুকু জানি বলতে গেলে রাজ্য সিপিএম এর অধিকাংশ নেতা গিয়ে বসে আছেন মুর্শিদাবাদ লোকসভায়। কার্পেট বম্বিং চলছে, মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে একাধিক যুব নেতারা সেলিমের হয়ে প্রচারের জন্য তারা উঠোন সভা করছেন। উল্টো দিকে তৃণমূল প্রার্থী আবু তাহের খান তার শারীরিক অসুস্থতার জন্য তাকে এলাকায় তেমন ভাবে দেখা যায়নি, এটার একটা অভিযোগ রয়েছে। তৃণমূলের মধ্যেই গোষ্ঠীকন্দল রয়েছে। তৃণমূলের হরিহরপাড়ার বিধায়ক তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন আবু তাহের প্রার্থী হওয়ার পরে, প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাই এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সেলিমের সঙ্গে রয়েছেন অধীর, একদম সেলিম অধীর জুটি বলা হলো, সেলিম অধীর জুটি বলা হচ্ছে এবার, অধীর সেলিম জুটি। সেই অধীর সেলিম জুটির সেলিমের পাশে অধীর চৌধুরী তার কংগ্রেসের যত শক্তি আছে তা দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবং একই সঙ্গে মাইনরিটি ভোট তো একটা ফ্যাক্টর, অবশ্যই 61%। এবং মাইনরিটিরা অনেকটা ক্ষেত্রেই তারা 5 বছর সাংসদকে দেখেননি, সেই ক্ষেত্রে মোহাম্মদ সেলিম। এবং আমি এটাও বলতে পারি এই নির্বাচনে বামেরা যদি কোনো আসনে উইনেবিলিটির জায়গায় থাকে সেটা মুর্শিদাবাদ। তার কারণ এইটা এমন একটা কেন্দ্র যে কেন্দ্রের সিপিএম প্রার্থীকে চিন্তা করতে হবে না আমার জামানতটা বাঁচবে, তো যে কেন্দ্রের সিপিএম প্রার্থীকে চিন্তা করতে হবে না আমি দ্বিতীয় স্থানটা পাবো। তো 2019 সালের লোকসভা নির্বাচনে বামেরা কোনো আসনে দ্বিতীয় হয়নি 42টার মধ্যে, আর একটি মাত্র আসনে জামানত বেঁচেছিল যাদবপুরে। আমি এইবারে একটা বিষয় হলফ করে বলতে পারি, এবার বামেরা অন্তত একটা আসনে দ্বিতীয় হবে এবং একটা আসনের জামানতটা নিশ্চিতভাবে বাঁচাবে, সেটাই মুর্শিদাবাদ। মোহাম্মদ সেলিম জিতবেন কিনা সেটা প্রশ্ন। তার কারণ মোহাম্মদ সেলিমের ক্ষেত্রে আবার নেগেটিভ ফ্যাক্টর এখানে হলো মুর্শিদাবাদ বিধানসভা। তার কারণ বিজেপির কিন্তু এখানে একটা আমরা দেখতে পাচ্ছি 17, 18, 19% ভোট আছে। এবার এই 17, 18, 19% ভোটটা অ্যান্টি টিএমসি ভোট, যেমন কিছুটা আবার অ্যান্টি লেফট ভোটও। কারণ ধর্মীয় মেরুকরণের মাধ্যমে এই ভোটটা যখন আসছে সেটা কতটা সেলিম পাবে সেটাইও দেখার। যদি এর মধ্যে 3-4% ভোট যে ভাই এই সিট তো আমরা জিততে পারবো না, বিজেপি এই সিট কখনোই জিততে পারবে না, তো সেই ভোটাররা যদি একটা অংশের ভোট যদি সেলিমের দিকে সুইং হয় তাহলে মোহাম্মদ সেলিম কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন। একই সঙ্গে 2014 সালে সিপিএম যে এই আসন কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছিল সেটা হয়েছিল করিমপুরের জন্য। করিমপুর বলতে আমার মনে পড়ে যায় কেরু। কেরু কে জানো তো? কেরু হলো সিপিএম এর
কিংবদন্তি প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস, তার ডাকনাম কেরু। এই অনিল বিশ্বাসের জন্মস্থান হলো করিমপুর। সেই করিমপুর কিন্তু এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং এই করিমপুরই পার্থক্য গড়ে দিয়েছিল 2014 সালে কংগ্রেস আর সিপিএম প্রার্থীর ভোট প্রাপ্তির দিক থেকে। কিন্তু এবার মোহাম্মদ সেলিমের ক্ষেত্রে করিমপুর কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, কারণ করিমপুরে বিজেপির একটা হিউজ ভোট আছে এবং করিমপুর 1 এবং করিমপুর 2 দুটো ব্লকের মধ্যে আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে। ফলে সেই ক্ষেত্রে মোহাম্মদ সেলিম কতটা 5টা যে বিধানসভা রয়েছে মুর্শিদাবাদের মধ্যে, যে 6টা বিধানসভা রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদটা বাদ দিয়ে যে 5টা বিধানসভা রয়েছে, ডোমকল, হরিহরপাড়া, জলঙ্গি, রানীনগর, ভগবানগোলা, এই 5টা বিধানসভার মধ্যে থেকে মোহাম্মদ সেলিম কতটা লিড নিয়ে আসতে পারবেন যাতে তার করিমপুর এবং মুর্শিদাবাদের ভোটের যে ডেফিসিটটাকে তিনি ঢেকে দিতে পারেন, সেটাও দেখার। শেষ বিচারে এই আসনে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু সন্ত্রাসটা একটা বড় বিষয়। এই ডোমকলকে অনেকেই কটাক্ষ করে বলেন বোমকল। তাহলে শেষ বিচারে এই আসন ভোট করিয়ে নেওয়াটা, ভোট সংগঠন অবশ্যই বামেদের এখানে পোক্ত সংগঠন, মজবুত। সারা রাজ্যের তুলনায় এইখানে বাম কংগ্রেসের সংগঠন অত্যন্ত মজবুত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তৃণমূলেরও সংগঠন অত্যন্ত মজবুত এবং বিজেপি যদি এই ভোট ধরে রাখে তাহলে অ্যাডভান্টেজ আবু তাহের। বিজেপি যদি এর মধ্যে অন্তত 4-5% ভোট কমে বিজেপির ভোট 13% নেমে আসে তাহলে অ্যাডভান্টেজ মোহাম্মদ সেলিম। কিন্তু সেই সম্ভাবনা কতটা সেটাও একটা প্রশ্নের, কারণ বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একের পর এক নেতারা কিন্তু এই আসনে গিয়ে সিপিএম কে বেশি করে আক্রমণ করছে। তার কারণ তাদের ক্ষেত্রে আবু তাহের, মানে তাদের যদি চুজ করতে দেওয়া হয় যে ভাই আবু তাহের না মোহাম্মদ সেলিম, তারা আবু তাহের বলবে ভাই ঠিক আছে আবু তাহের যাক, পার্লামেন্টে যাবে না, প্রশ্ন করবে না, ঠিক আছে। মোহাম্মদ সেলিম পার্লামেন্টে যাওয়া মানে বিরোধীদের একটা উচ্চকিত স্বর উঠে আসা, যেটা কখনোই, এটা স্বাভাবিকভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কখনোই চাইবে না যে মোহাম্মদ সেলিম পার্লামেন্টে আবার যান। ফলে সেটা একটা বিষয় দেখার যে এই আসনে শেষ মুহূর্তে কি হয়। তবে এই আসনে লড়াই সিপিএম ভার্সেস তৃণমূল বা বাম কংগ্রেস জোট ভার্সেস তৃণমূল। শেষ পর্যন্ত এই আসনে জিতবেন কি মোহাম্মদ সেলিম, তার উত্তর পাওয়া যাবে 4 জুন। আমরা জানি অনেক মানুষ আপনারা তাকিয়ে আছেন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দিকে, বিশেষ করে রাজ্যের বামপন্থী দরদি সমর্থক ভোটার কর্মী, একটা বিরাট অংশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে আছেন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দিকে। কিন্তু আমরা আমাদের হিসেব অনুযায়ী বলছি এই মুহূর্তে এই সিট 50-50। শেষ পর্যন্ত কি হবে তার উত্তর পাওয়া যাবে 4 জুন এবং কিছুটা ভোটের দিন দেখেও বোঝা যাবে। ভোটের দিন যে ভালো করে ভোটটা করিয়ে নিতে পারবে, সৃজন যেটা বলল, সেই এগিয়ে থাকবে এই আসনে। আপনাদের কি মনে হয় এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নিয়ে? জানান কমেন্ট বক্সে।